এবার ফাইনাল সিদ্ধান্ত, আওয়ামী লীগের আজ রাতে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ দখলের মহাপরিকল্পনায় ছাত্রলীগ, এদিকে আন্তর্জাতিকভাবে ফেসে গেল তারেক রহমান। তাহলে কি সত্যি আবারও দেশের ক্ষমতা যাবে আওয়ামী লীগের হাতে এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাবে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিন দিক থেকে হচ্ছে বিএনপির পতন, ইউনূসের আন্তর্জাতিক চাপ, জামায়াতের আন্দোলন আর হাসিনার ফেরার চেষ্টা। এই তিন দিকের চাপ এতটাই শক্তিশালী যে বিএনপি যতই চেষ্টা করুক না কেন তারা টিকতে পাবে না। কারণ যখন তিন দিক থেকে একসাথে আক্রমণ আসে তখন কোনো সরকারই টিকে থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী দোহাই লাগে, আপনি স্টেজে উঠা আপনি দেশ কিভাবে করবেন সেটা বললেন। ওই বিরোধী দলকে আর ওইভাবে কোচায়েন না। ওই স্বৈর শাসকের ভূত জামাতের কাঁধে আসছে, এটাকে বিশ্বাস করবে। জামাতকে স্বৈর শাসকের সাথে তুলনা করলে হবে। জামাতের কাউকে দেখাতে পারবেন কোথাও চাঁদাবাজি করছে, গত 2 বছরে দেখাতে পারবেন জামাতের মধ্যে নিজেরা গন্ডগোল করে কয়জন পৃথিবী থেকে বিদায় হয়েছে। আর আপনাদের নিজের দলের মধ্যে দেখেন তো, নির্বাচনের পরে সংখ্যাটা গণেন না, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকারের আইসাও আপনাদের নিজেদের গন্ডগোলে কতজন পৃথিবী থেকে বিদায় নিছে বুঝার চেষ্টা করেন। দেশের মানুষের কথা চিন্তা করেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম দেশটির সরকার নির্বাহী আদেশে 13 মাস ধরে নিষিদ্ধ আছে। বাংলাদেশ সরকার এমন নিষেধাজ্ঞার সময় দেশটির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করতো না। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে স্বীকৃত, তারা দলটি ও নেতাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা শুরু করেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক চিঠির আদান প্রদান। সবশেষ গত 9 জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। এবার বিএনপির সরকার পতনের ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। হঠাৎ করেই শেখ হাসিনার এমন আদেশে সারা দেশে ঝটিকা মিছিল নিয়ে ঝড় তুলেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের প্রায় হাজার হাজার নেতাকর্মীরা। ভয়ানক বিপদের মুখে বিএনপি, ভারতে বসেই বাংলাদেশ সরকার পতনের নীল নকশা পেতেছে শেখ হাসিনা। উত্তল সারা দেশ। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম দেশটির সরকার নির্বাহী আদেশে 13 মাস ধরে নিষিদ্ধ আছে। বাংলাদেশ সরকার এমন নিষেধাজ্ঞার সময় দেশটির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করতো না। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে স্বীকৃত, তারা দলটি ও নেতাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা শুরু করেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক চিঠির আদান প্রদান। সবশেষ গত 9 জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অবাক করার ব্যাপার হলো, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে চিঠি দেওয়া হয়েছে সেই একই ফর্মেটই কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দলটির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে। প্রশ্ন হলো, প্রায় 1 বছর ধরে আওয়ামী লীগ থেকে দূরে থাকা বিদেশি সংস্থাগুলো কেন হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? বিদেশিদের মধ্যে যখন আওয়ামী লীগকে ঘিরে এই নতুন নাড়াচাড়া শুরু হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বর্তমান ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আওয়ামী লীগ ইস্যুতে চলছে নানান আলোচনা ও সমীকরণ। সেই সমীকরণের আসল কেন্দ্রবিন্দু হলো সামনের স্থানীয় সরকার নির্বাচন। গত ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মতোই নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আবারও আওয়ামী লীগের ভোটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে গত বছর 10 মে হঠাৎ করে নিজের মদতপুষ্ট লোকজনকে দিয়ে যমুনার সামনে মব করিয়ে মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছিল। খুব দ্রুত বেগে তখন সন্ত্রাস বিরোধী আইনটিতে 2টি ধারা সংযোজন করে নতুন অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সেই অধ্যাদেশের বলে ইউনূস সরকার তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সরকার আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত করেছিল, যে কারণে দলটি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনের পর সরকারের দল বিএনপি সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। সংসদ নির্বাচনের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদের বক্তব্য তুলে ধরলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এসে সরকার, নির্বাচন কমিশন ও দেশটির রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিল। এসব বৈঠকের খবরে তখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বৈঠক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশিত হতে দেখা যায়নি। তবে একাধিক সূত্র বলছে, বিতর্ক এড়াতে তখন কমনওয়েলথ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিলেও আওয়ামী লীগকে তখন কোনো চিঠি দেওয়া হতো না এবং দলটির সাথে বৈঠকগুলো হয়েছিল অনলাইনে।
যদিও বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ফেস টু ফেস বৈঠক হয়েছিল এবং বৈঠকের আগে পরে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। যেমন গত বছরের 20 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শালী বোজাই। তিনি 20 থেকে 24 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে শালী বোজাই তখন তার ওই সফরের বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছেন। কমনওয়েলথ মহাসচিব তখন নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছেন। শুধু একটি ছবি ছিল অনলাইন বৈঠকের, যেখানে অপর প্রান্তে কে ছিলেন তা উল্লেখ ছিল না। সূত্রগুলো বলছে ওই বৈঠকটি হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। দর্শক, একাধিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে নির্বাচনের আগে আরো কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের দূত আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিদের সাথে এমন বৈঠক করেছিলেন। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় গত 13 মাসে তারা ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করেনি, যেটি ঘটতে শুরু করেছে সম্প্রতি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের সাথে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। সবশেষ চিঠি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শালী বোজাই। লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমনওয়েলথের একটি টিম বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল। সেই পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমনওয়েলথ। গত 9 জুন কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে জানান কমনওয়েলথ বাংলাদেশের সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করতে যাচ্ছে। কমনওয়েলথের সেই প্রতিবেদনটিও আমাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণভোটের প্রক্রিয়া এবং পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ার সমালোচনা করা হয়েছে। ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেছেন, প্রচলিত রীতি অনুযায়ী তিনি প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পাঠাবেন যাদের সাথে গ্রুপটি জড়িত ছিল। প্রতিবেদনটি সমস্ত কমনওয়েলথ সরকারের কাছে পাঠানো হবে এবং পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রশ্ন হলো, যে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি তাদের কাছে কেন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল সংস্থাটি, যেটি তারা বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছেও পাঠায়নি? জানা গেছে কমনওয়েলথ বাংলাদেশের 5টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ। প্রশ্ন হলো, 13 মাস পর হঠাৎ করে কেন কমনওয়েলথের মতো একটি বড় আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যোগাযোগ করে তাদের রিপোর্ট পাঠাচ্ছে? বাংলাদেশে যেখানে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, যেখানে দলটির নেতাকর্মীরা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, সেখানে কেন বিদেশি সংস্থাগুলো হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? এটা এখন প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রগুলো বলছে শুধু কমনওয়েলথই নয়, গত 2 সপ্তাহে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, কিছু দেশের পার্লামেন্টারি সংস্থা, কয়েকটি আইনি প্রতিষ্ঠান একইভাবে চিঠি দিয়েছে দলটির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে কয়েকটি সংস্থা চিঠিতে জানিয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কি ভাবছে তা নিয়ে জানতে চেয়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। একটি বিদেশি মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 24 আগস্টের পর আওয়ামী লীগ ও দলটির ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটি ব্যাপকভাবে পাল্টে গেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে তাতে দলটির জনভিত্তি নিয়ে বিদেশিদের ভাবতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক নানা পক্ষের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ধরনের প্রচেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতার কারণে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদেশিরা চিঠি দেওয়া শুরু করেছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিয়ে বিদেশিদের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়েছে, তখন দেশের ভেতরেও বর্তমানে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও ভোট ব্যাংক নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। এর কারণ হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আইনের কথা যদি ধরা হয় তাহলে আওয়ামী লীগ করার কারণে স্থানীয় নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। গত সংসদ নির্বাচনে বাধা ছিল কারণ মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম করে রেখেছিল নিষিদ্ধ। বিএনপি সে নিষেধাজ্ঞা তুলে না নিলেও স্থানীয় নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই এখানে কারো জন্য কোনো বাধা নেই। স্থানীয় নির্বাচন কবে হবে সরকার এখনো সিদ্ধান্ত না নিলেও নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে। তাতে বলা আছে প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে। বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবে নির্বাচনে। এখানেও সরকার তার প্রাথমিক সিদ্ধান্ত থেকে বড় রকমের অবস্থান পাল্টিয়েছে। প্রথমে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা রাখা হয়নি। এই বিধান রাখা হলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পদধারী কোনো নেতাই অংশ নিতে পারতেন না। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবে না। সূত্রগুলো বলছে গত সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসেব নিকাশ পাল্টে দিবে আওয়ামী লীগের ভোট ব্যাংক।
এটা নিয়ে ভাবছে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টি। জানা গেছে বিএনপি একটি অভ্যন্তরীণ বৈঠকে বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে তাদের জিততে সাহায্য করেছিল সেটি নিয়ে আলোচনা হয়েছে। যেমন লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলার সদর আসনে বরাবরের মতো এবারও বিএনপির প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। কিন্তু ভোটের ব্যবধানটি বিএনপিকে অবাক করেছিল। 1,33,000 বেশি ভোট পেয়েও মাত্র 16,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেউ ছিল না, কারণ দলটি তো নির্বাচনে অংশ নিতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের রেজাউল করিম। তিনি যে খুব পরিচিত তাও নন। এই এনির পরাজয়ের ঘণ্ট বেজে যেতে পারত যদি না আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট না দিতেন। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিতে পারেনি, যে কারণে তারা অন্য দলের দিকে ধাবিত হলেও এবার তারা নিজেদের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাবে। এতে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। বিশ্লেষকদের ধারণা, যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে, সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য রাজনীতিতে একটা কামব্যাকের বড় সুযোগ তৈরি হবে। সরকার একটি সূত্র বলছে, স্থানীয় সরকার প্রকল্পগুলোর ফান্ডিং এর বড় উৎস হলো বিদেশি দেশ ও দাতা গোষ্ঠী। এর মধ্যে বিদেশিদের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে বাধা না দেওয়ার বার্তা সরকারকে দেওয়া হয়েছে। এমনিতেই ইউনূস সরকার বিএনপির জন্য ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। এমন পরিস্থিতিতে দাতা গোষ্ঠীর কাছে কোনো ভুল বার্তা দিতে চায় না সরকার। আরো গত কিছু মাস আগে আমি একটি ভিডিও করেছিলাম এবং অনেক ইউটিউবারই এটা নিয়ে ভিডিও করেছিল যে বাংলাদেশে ভারতীয় যে হাই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে তিনিও একজন বিজেপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, এবং তিনি হুট করে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত কেন হলেন, এটা নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে এটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে বলেছিলাম। আজকে এই বিষয়টা নিয়ে খুবই ক্লিয়ারলি এবং বিস্তারিত একটি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকল কিছু আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রথমত, দীনেশ ত্রিবেদী কিন্তু বাংলাদেশের মধ্যে অ্যাক্টিভলি এখনো তার কার্যক্রম পরিচালনা শুরু করেনি। বাংলাদেশে এখন পরিস্থিতি বেগতিক দেখতে পেয়েছে, তিনি কিন্তু তড়িঘড়ি করে ভারত থেকে বাংলাদেশে আসছেন। হঠাৎ করে কেন তড়িঘড়ি করে তিনি বাংলাদেশে চলে আসছেন? তার মেইন রিজন হচ্ছে সীমান্তের মধ্যে ভারত কিন্তু অনেক বেশি উত্তেজনা অনেক মাস ধরে তৈরি করে রেখেছেন কাঁটাতারের বেড়ার বিষয়গুলোকে নিয়ে। এটা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে থেকেছে এবং বিএনপি সরকারকে বিপাকে ফেলার জন্য ভারতীয় সরকার যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু করার হুমকিও দিচ্ছে। এই দিক দিয়ে ভারতীয় নতুন নিয়োগপ্রাপ্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও বাংলাদেশে আসছে। তার মানে কূটনীতিকভাবে দীনেশ ত্রিবেদী সে একটা খেলা দিবে। তিনি কিন্তু একজন বড় রাজনীতিবিদ ছিলেন এবং বিজেপির শীর্ষ নেতা ছিলেন। তিনি ভালো করেই বুঝে কূটনীতিক খেলা কিভাবে বাংলাদেশে খেলতে হবে এবং গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশে কিভাবে এই বিএনপি সরকারকে বিপাকে ফেলতে হবে। কারণ ট্রাম্প অলরেডি ইরানের সাথে যুদ্ধ করে বিপাকে মিডল ইস্টে আছেই। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের মধ্যে আমেরিকা ইউক্রেনকে সমর্থন করার ফলে সেখানে কিন্তু বিপাকে আছে। সাউথ ব্লকের মধ্যে তেমন অ্যাক্টিভলি মাথা ঘামাতে এখন পারছে না। সেই কারণে ভারত এই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করছে, তড়িঘড়ি করে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং দীনেশ ত্রিবেদী অ্যাক্টিভলি তার কার্যক্রম পরিচালনা করছে। সারা বাংলাদেশ জুড়ে রকে অ্যাক্টিভ করে দিয়েছে এবং কূটনীতিক যে সকল খেলা খেলে বিএনপিকে উপকার করার সেই খেলাও শুরু হয়ে গিয়েছে। ভারতও ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে সীমান্তের মধ্যে বেশি বাড়াবাড়ি করলে এবং ভারতের সাথে সম্পর্ক যদি বেশি খারাপ করা হয় এবং পাকিস্তানের সাথে সম্পর্ক যদি আরো ভালো করার চেষ্টা করে এই বর্তমান বিএনপি সরকার, তাহলে কিন্তু ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে এবং সীমান্তের মধ্যে আরো উত্তেজনা তৈরি করবে এবং বিএনপি সরকারকে আরো বেশি কোণঠাসা করে ফেলবে। কূটনীতিক ভাষায় বোঝানোর চেষ্টা করছে এই বিএনপি সরকারকে এবং আরো অ্যাক্টিভলি যাতে কূটনীতিকভাবে বোঝাতে পারে, সেই কারণে বর্তমান যিনি হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত আছে দীনেশ ত্রিবেদী, তিনিও কিন্তু তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরছেন এবং বিএনপি সরকারের যে সকল শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের সাথে আলাপ আলোচনাও করছেন। যখন এই সকল বিষয়গুলো ঘটছে তখনই কিন্তু বিএনপি নেতাদের সুর নরম হচ্ছে এবং তারিখের যে সকল উপদেষ্টা আছে তাদেরও সুর নরম হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলারও কিন্তু প্ল্যানিং চলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার আগে আওয়ামী লীগকে স্থানীয় নির্বাচনও কিন্তু অংশগ্রহণ করতে দিবে শর্ত অনুযায়ী। আওয়ামী লীগ শর্ত অনুযায়ী অংশগ্রহণ করবে না করবে না এটা একান্ত আওয়ামী লীগের বিষয়, কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগকে যে ওপেন করার জন্য বাধ্য হচ্ছে রাজনীতিতে এই বিএনপি সরকার। সামনে আরো বেশি কূটনীতিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এই ভারতীয় হাই কমিশনার যিনি আছেন দীনেশ ত্রিবেদী, তিনি এবং বিশ্বের আরো অনেক পরাশক্তিও বাংলাদেশে কূটনীতিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এই বিএনপি সরকারকে আরো বেশি প্রেশারালাইজ করবে যাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়। যদি বিএনপি সরকার এই সকল বিষয়গুলোকে তোয়াক্কা না করে, তারা যদি মনে করে আমরাই সর্বসর্বা, আমাদের পাশে আমেরিকা আছে, আমাদের পাশে তুরস্ক আছে, আমাদের পাশে পাকিস্তান আছে, আমরা ভারত, চীন, রাশিয়া এবং কমনওয়েলথ বলেন, জাতিসংঘ বলেন, এদেরকে কোনো টাইম নেই, আওয়ামী লীগকে রাজনীতিও করতে দিব না, আওয়ামী লীগকে এভাবে কোণঠাসা করে রাখবো এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলব না, যা করার করুক, দেখি আমাদের রেজিম কিভাবে পরিবর্তন করে। এটা যদি ভেবে থাকে তাহলে অচিরেই বিএনপি সরকারের রেজিম পরিবর্তন হতে চলেছে, কেউ রক্ষা করতে পারবে না যতই চেষ্টা করুক। আর যদি ভিতরে সমঝোতা করে বিএনপি সরকার, তাহলে হয়তোবা 5টা বছর টিকে যেতে পারে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ সব ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে হয়তোবা বিএনপি বিশাল ব্যবধানে আওয়ামী লীগ থেকে হারতে পারে, আওয়ামী লীগ সেই নির্বাচনে আবার
ক্ষমতায় আসবে এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে টিকে থাকবে। আর যদি সমঝোতা না করে, গুয়াত্তমি করে, তাদের শক্তিশালী সংগঠন তারা যদি মনে করে জামাত এনসিপি তাদের পাশে থাকবে, আওয়ামী লীগকে এভাবে 40-50 বছর কুপকাত করে রাখতে পারবে, আওয়ামী লীগকে মুসলিম লীগ বানিয়ে ফেলতে পারবে, পৃথিবীর পরাশক্তি কোনো কিছু করতে পারবে না, ভারতের কূটনীতিও কিছু করতে পারবে না, ভারতের গোয়েন্দা সংস্থারাও কিছু করতে পারবে না, তাহলে বিশাল বড় বিপদ হবে বিএনপি এবং বিএনপি নেতারা তাহলে বোকাস্বর্গে বসবাস করছে আমি মনে করবো। কারণ ভারতের পেটের মধ্যে হচ্ছে বাংলাদেশ। আমেরিকা যতই ডিপ স্টেট স্ট্রং হোক এবং পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা যতই খেলা খেলুক, ভারত থেকেও শক্ত অবস্থানে তারা নাই। ভারত হয়তোবা 16-17 বছর পরে হলো শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারে নাই, আমেরিকা এবং পাকিস্তানের ডিপ স্টেটের কাছে হার মেনেছে, কিন্তু আবার তারা ওভারকাম করছে, আবার তারা তাদের ডিপ স্টেট দিয়ে শেখ হাসিনা সরকারকে ফিরানোর জন্য এবং আমেরিকা বাংলাদেশের রাজনীতি ফিরানোর জন্য কাজ চলমান রেখেছে। কারণ ভারতেরও কিন্তু একটা ডিপ স্টেট আছে, সেই ডিপ স্টেটও বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আরো অনেক আগে থেকে। তাই ভারতের সাথে সমঝোতা করা ছাড়া বাংলাদেশে টিকে থাকা কোনো সরকারের অসম্ভব বলে আমি মনে করি। আর বিএনপি যদি জোরসে টিকেও থাকে, ভারতের সাথে সমঝোতা না করে এবং আওয়ামী লীগের রাজনীতি করতে না দিয়ে হাইয়েস্ট 5টা বছর টিকে থাকবে, আমি আরেকটু বাড়িয়ে দিলাম, বা 10টা বছর টিকে থাকবে। অনেক বেশি দমন নিপীড়ন, হত্যা, গুম, আওয়ামী লীগকে অনেক বেশি পন্থাসা করার পরে এবং শেখ হাসিনা যদি 6-7 বছরে মারাও যায়, তারপরেও আওয়ামী লীগ 10 বছর পরে হলো বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং ক্ষমতায় আসবে। সেটা ভারতই করে দিবে এবং ভারতের সাহায্য সহযোগিতা ছাড়াও আওয়ামী লীগ তখন অটোমেটিক্যালি ফিরে আসবে। তখন যদি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বা আরেকটি গণ আন্দোলনের মাধ্যমে বা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণকে নিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসে, তখন আবার বিএনপিকে ব্যান করে দেওয়া হবে। বিএনপি 30-40 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে গায়েব হয়ে যাবে, জামাতও গায়েব হয়ে যাবে এবং বাংলাদেশে তখন দাপটের সহিত একটা রাজনৈতিক দলের রাজনীতি করবে, বাংলাদেশ আওয়ামী লীগ। আবার বাংলাদেশ আওয়ামী লীগ 30-40 বছর বাংলাদেশ শাসন করবে। আর তখন এই বিএনপি যে ব্যান করা হবে, জামাত ইসলামীকে যে ব্যান করা হবে, এটা নিয়ে কোনো কথা হবে না বাংলাদেশের মধ্যে এবং বহির্বিশ্বে কোনো সমালোচনা হবে না। ভারত সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সমর্থন করবে, চীনও সমর্থন করবে, রাশিয়া সমর্থন করবে এবং বিশ্বের আরো যে সকল পরাশক্তি দেশ আছে যেগুলোর সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ভালো ছিল, তারাও সমর্থন করবে। আওয়ামী লীগ একচেটিয়া বাংলাদেশে রাজত্ব করবে। সো বিএনপি কিছু ভুল রাজনীতির কারণে বিএনপি সরকারের ভয়ানকভাবে পতন হবে এবং পতনের পর একবার তো 20 বছর ক্ষমতার বাইরে ছিল, সামনে 40 বছর ক্ষমতার বাইরে থাকবে। আওয়ামী লীগের হয়তোবা আরো 6-7টা বছর এরকম খারাপ সময় যেতে পারে, হাইয়েস্ট, আর কম হলে হয়তো 2-3 বছর। তারপর আওয়ামী লীগ আবার কামব্যাক করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায়ও থাকবে, আসবে অনেক বছরের জন্য। সো আপনাদের হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নাই। আমি সবসময় বলি আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগ জনগণকে নিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরবে এবং দাপটের সহিত ফিরবে এবং বাংলাদেশে আবার রাজত্ব করবে এবং ক্ষমতায় বসবে। খুব অচিরেই সেটা ঘটবে। আশা করছি এই ভিডিওর আলোচনা আপনারা। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।